তোমাতেই আসক্ত পর্ব ৩১। সেই দিন আবরার টনির বাড়ি পুড়িয়ে দিলেও বেঁচে গেছিল সকালে। ছাদের পাশের সিঁড়ি দিয়ে নেমে পড়েছিল। সাম্রাজ্য হারালেও জীবন নিয়ে বেঁচে আছে। সুইজারল্যান্ডের জুরিক নদীর পাড়ে ছোট্ট একটা বাড়িতে থাকে তারা। টনি এখন মোটামুটি সুস্থ, তবে আগের মতো শক্তি বা তেজ কিছুই নেই। টিশান নিজেদের বিজনেস দেখাশোনা করে, আর টিশা প্রতিশোধের নেশায় পাগল হয়ে উঠেছে। তাই তো আবরার তাসনিনের অফিসে জব নিয়েছিল। ভেবেছিল আবরারের 4 বন্ধুর মধ্যে একজনকে পটিয়ে তাকে দিয়ে প্রতিশোধ নেবে, তাদের বন্ধুত্ব নষ্ট করবে, একা করে দেবে আবরারকে। সব কিছু ঠিকঠাক ছিল। আমানও টিশার ফাঁদে পা দিয়েছিল, কিন্তু লাস্ট মুহূর্তে সবটা নষ্ট হয়ে গেল। কি আছে ওই পাষাণ আবরারের মধ্যে? কেন তাকে সবাই ছেড়ে যায় না? এই যে আদ্রিতা নামের মেয়েটা, তার সাথে তো আবরার কম অন্যায় করেনি। টর্চার থেকে শুরু করে ইনসাল্ট সব করেছে, তবুও বেহায়া মেয়েটা আবরারের পেছনে পড়ে আছে। টিশার ইচ্ছে করে আদ্রিতার 2 গালে কষিয়ে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিতে। কেন তার এত রাগ হয় তার কারণ জানা নেই। রাগে গজগজ করতে করতে বাসায় ঢুকলো তিশা। ড্রয়িং রুমে ইমা বেগম বসে আছেন। বড্ড বিরক্ত তিনি। টনির সঙ্গে সুইজারল্যান্ড আসা তার ভুল ছিল। স্বামী সন্তান নিয়ে ভালোই তো সুখে ছিলেন। মনের মতো একটা মানুষ পেয়েছিল। তাকে উঠতে বললে উঠত, বসতে বললে বসত। সেই মানুষটাকে ছেড়ে এসে জীবনের সব থেকে বড় ভুলটা করে ফেলেছে সে। এখানে তাকে 2 টাকারও দাম দেওয়া হয় না। টনি তো কথাই বলে না, কাজের লোকের মতো পড়ে আছে। ইমা নিজের ভাবনার মাঝেই খেয়াল করে তিশা প্রচণ্ড রেগে ভেতরে ঢুকছে। রাগের তোপে ফর্সা মুখখানা লাল রং ধারণ করেছে। ইমা ভেংচি কেটে বিড়বিড় করে বলে, ধিংড়ি মেয়ে, জামা কাপড়ে ঠিক ঠিকানা নেই। ভাবখানা এমন দেখলেই মনে হয় চাপকে সোজা করে দিই। কিন্তু মুখে এক চিলতে হাসি ফুটিয়ে তিশার দিকে এগিয়ে যায়। ভয়ে ভয়ে বলে, কি হয়েছে তোমার? এত রেগে আছো কেন? তৃষা ভ্রু কুঁচকে ইমা বেগমের দিকে কিছু মুহূর্ত তাকিয়ে থাকে, তারপর চোখ মুখ স্বাভাবিক করে বলে, এই যে আপনি পরিবার ছাড়া হলেন, আপনার সন্তানদের থেকে দূরে চলে আসলেন এইসব কাজ জন্য, আবরার তাসনিনের জন্য। আপনার ইচ্ছে করে না প্রতিশোধ নিতে? ইমা মৃদু হেসে জবাব দেয়, সব আমার জন্য। আমি না চাইলে এইসব কিছুই হতো না। সব ভুল আমার। অতি লোভে তাঁতি নষ্ট। বাংলায় একটা প্রবাদ আছে, আমার হয়েছে সেই অবস্থা। ইমা বেগমের কথা শুনে তিশার রাগ তত্তর করে বেড়ে যায়। ধাক্কা দিয়ে ফেলে দেয় ইমা বেগমকে। চিৎকার করে বলে, এই খারাপ মহিলা, তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি। তোকে এক মুহূর্ত এখানে দেখলে খুন করে ফেলবো আমি। ফ্লোরে মুখ থুবড়ে পড়ে যায় ইমা। 2 হাতের কনুইতে প্রচণ্ড ব্যথা পায়। মৃদু স্বরে আর্তনাদ করে ওঠে। কোনো মতে উঠে দাঁড়িয়ে দৌড়ে নিজের কক্ষে ঢুকে পড়ে। দরজা আটকে হাউ মাউ করে কেঁদে ওঠে। নিজের বাচ্চা দুটোর মুখটা বড্ড মনে পড়ছে। কোথায় আছে ওরা? কি করছে? মায়ের কথা কি ভুলে গেছে? মায়ের জন্য কাঁদে ওরা? সাধারণত ভাত মাছ সব বাঙালি খাবারগুলো ইগনোর করে আবরার। শেষবার কবে ভাত খেয়েছিল মনে নেই। আজকে খাবার টেবিলে ভর্তি বাঙালি খাবার সাজানো। সাদা চালের ভাত, চিংড়ি মাছের মালাইকারি, সর্ষে ইলিশ মাছের পাতুরি, বোয়াল মাছ ভুনা, ডিমওয়ালা ট্যাংরা মাছ আলু বেগুন দিয়ে ঝোল, মুরগির মাংস, গরুর মাংস, কালো জিরে ভর্তা, লাল মরিচ ভর্তা, চেপা শুটকি ভর্তা, বেগুন ভর্তা, আলু ভর্তা আর টাকি মাছের ভর্তা। সিয়াম, আমান, ইভান, আহাদ ইতিমধ্যেই নিজের চেয়ার দখল করে বসে পড়েছে। সিয়াম তো কবিতার সুরে বলেই ফেলল, বহুদিন হলো খাই না ভালো খাবার, অহনা আপু তুমি এসো আবার, আমাদের বাড়িতে করে দিও রান্না, ভালোবেসে ডাকবো তোমায় ভজহরি মান্না। অহনা মৃদু হেসে সিয়ামের প্লেটে ভাত বেড়ে দেয়। ইশারা এক কোণায় দাঁড়িয়ে আছে। সে অহনার সাথে রান্নার সাহায্য করেছে। মূলত যত ভর্তা আইটেম আছে সবই ইশারার বানানো। সকলে খাওয়া শুরু করে দিয়েছে। হাজারখানা প্রশংসা
বুলি আওড়েছে। আবরার শুধু চুপচাপ বসে আছে। আসলে সে বুঝতে পারছে না কি খাবে। আদ্রিতা আহিরকে কোলে নিয়ে এদিক ওদিক হাঁটাহাঁটি করছে। বাচ্চাটা ঘুমোবে, তাকে ঘুম পাড়ানোর চেষ্টা মাত্র। হঠাৎ করে আদ্রিতা খেয়াল করে আবরার খাচ্ছে না। সে এগিয়ে গিয়ে বলে, কি ব্যাপার লাট সাহেব, খাচ্ছেন না কেন? বাঙালি খাবার মুখে রোচে না বুঝি? খানিকটা মজার স্বরে বলল আদ্রিতা। আবরার চোখ পাকিয়ে তাকায়। তাতে থোড়াই কেয়ার করলো আদ্রিতা। আমান বলে, ভালো খাবার ভালো মানুষের মুখে রোচে না মা। তাকে বরং একটু আলু সিদ্ধ করে দাও, সাথে একটু চিকেন ভাজা। বিশ্বাস করো মা, ওই সব ঘাস পাতা খেতে খেতে নাড়ি ভুঁড়িতে জং ধরে গেছিল। বহু বছর পর এমন ভালো ভালো খাবার পেয়ে মনটা খুশি হয়ে গেল। অহনা বলে, ভাইয়া স্ম্যাশ পটেটো বানিয়ে দেব? আবরার নিজের প্লেটে অল্প ভাত নিতে নিতে বলে, নো নিড, আই উইল ম্যানেজ। সিয়াম বলে ওঠে, ভাই এটা বিজনেস ডিল নয় যে তুই ম্যানেজ করবি। এটা হচ্ছে খাবার, মুখে পড়ে টপাটপ খেতে হবে। আবরা সিয়ামের কথায় মনোযোগ দেয় না। এক টুকরো ইলিশ মাছ নিয়ে সেটা খাওয়ার চেষ্টা করে, কিন্তু কাঁটা বেছে উঠতে পারে না। একটা মাছের এত কাঁটা কেমনে থাকে, এটাই তো বুঝতে পারছে না আবরার। বিরক্ত হয় সে, চোখ মুখ কুঁচকে বলে ওঠে, আম্মু কাঁটা বেছে দাও। আতিয়া বেগম কিচেনে ছিলেন। আবরারের ডাক শুনে আঁচলে হাত মুছতে মুছতে দৌড়ে আসেন। খুবই যত্ন করে কাঁটা বেছে দেন। আদ্রিতা বলে ওঠে, মমস বয়, একটু লঙ্কা বাটা খেয়ে দেখুন, ভীষণ মজার। অহনা বলে, না না, এটা ভাইয়া খেতে পারবে না, ঝালে অ্যালার্জি আছে ওর। আহাদ বলে, হ্যাঁ হ্যাঁ, এটা ছেড়ে দিক। মা, তুমি বরং অন্য কিছু খেতে বলো। আদ্রিতা বলে, কি আর বলবো, যে খেতে পারে না তাকে কি আর খাওয়ানো যায়? ঠিক আছে মা, তুমি বরং আরেক টুকরো মাছের কাঁটা ছাড়িয়ে দাও। আবরার আদ্রিতার মুখপানে তাকিয়ে একটুখানি লঙ্কা বাটা প্লেটে তুলে নেয়। তারপর ভাতের সঙ্গে মেখে মুখে পড়ে। প্রচণ্ড ঝালে চোখ দুটো লাল হয়ে ওঠে, কান দিয়ে যেন গরম ধোঁয়া বেরোচ্ছে। আদ্রিতা শুকনো ঢোক গিলল। আতিয়া বেগম দৌড়ে কিচেনে চলে যায় মিষ্টি আনতে। আবরার দুবার মুখে পুড়ে প্লেটে হাত ধুয়ে ফেলে, তারপর বড় বড় পা ফেলে নিজ কক্ষে চলে যায়। অহনা আদ্রিতার কোল থেকে আহিরকে নিয়ে নেয়, তারপরে বলে, জলদি মিষ্টি নিয়ে যাও রুমে। সিয়াম মুখ ফসকে বলে ওঠে, মিষ্টি নিতে হবে না, শুধু মা গেলেই। বাকিটা শেষ করার আগেই ইশারা সিয়ামের মুখ চেপে ধরে। আমান বিরক্ত স্বরে বলে ওঠে, ক্রাপ সিয়াম, মেশিন বুঝি চলাচল শুরু করে দিয়েছে নড়ে চড়ে? আহাদ বলে, আহারে না, নড়লে চড়লে ইশারা কি আর এখানে থাকতো? কুদরতি তেল লাগবে সিয়ামের। ইশারা বড় বড় পা ফেলে চলে যায়। সিয়াম বলে, তোরা একদিন করে তোদের বউকে আমায় দিস, নড়ে চড়ে নাকি আর তেল লাগবে নাকি দেখিয়ে দেবনি। আতিয়া বেগম মিষ্টি নিয়ে চলে আসে। আদ্রিতা তার হাত থেকে মিষ্টির প্লেট নিয়ে দৌড়ে আবরারের কক্ষপানে যায়। দরজা ঠেলে ভেতরে ঢুকতে একজোড়া শক্তপোক্ত হাত জড়িয়ে ধরে আদ্রিতার কোমর। দরজা আটকে দরজার সঙ্গেই চেপে ধরে তাকে। হাত থেকে মিষ্টির প্লেট পড়ে যায়। আবরার দু হাতে শূন্যে তুলে ফেলে আদ্রিতাকে। নিজের মুখোমুখি করে ওষ্ঠজোড়া দখল করে নিজের ওষ্ঠের ভাঁজে। ছটফটিয়ে ওঠে আদ্রিতা। চোখের কুর্নিশ বেয়ে দুফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়ে। ওষ্ঠজোড়ায় অসহ্য ব্যথা করছে, কেটে গেছে বোধহয়। নিঃশ্বাস নিতেও বড্ড কষ্ট হচ্ছে। লোকটা কি পণ করেছে তাকে মেরে ফেলবে? নিজের হাত দুটোতেও শক্তি কমে গিয়েছে। কোনো মতে আবরারের থেকে নিজেকে ছাড়াতে সক্ষম হচ্ছে না। পিট পিট করে চোখ খুলতেই নজরে পড়ে আবরার তাসনিনের লাল লাল বিলাই অক্ষিপল্লব। বুকে ধক করে ওঠে তার। এমনিতেই লোকটা নর্মাল দৃষ্টির মধ্যেই কিছু একটা রয়েছে, যা প্রতিনিয়ত চুম্বকের মতো টানে আবরারকে। আবার এই লাল লাল দৃষ্টির মধ্যে তো প্রচণ্ড বাজে ড্রাগস রয়েছে। আদ্রিতার মনে পড়ে সেই পুরনো বেপরোয়া আবরার তাসনিনকে। ও তো কিছুদিনের জন্য ভেবেই নিয়েছিল আবরার বোধহয়
পরিবর্তন হয়ে গেছে। বেপরোয়া ভাবটা আর নেই, শান্ত নদীর পানির মতো ঠান্ডা হয়ে গেছে। বলা বাহুল্য এই বেপরোয়া আবরারকে বড্ড মিস করছিল আদ্রিতা। তবে এই মুহূর্তে মনে হচ্ছে শান্ত আবরারই তো ভালো ছিল। বেপরোয়া আবরার বড্ড পাষাণ, ভীষণ নির্লজ্জ আর বাজে। বাইরে থেকে সিয়ামের কণ্ঠস্বর ভেসে আসে। সে দরজায় টোকা দিতে দিতে বলে, আব্বা, ঝাল কমেছে তোর? আমি মিষ্টি এনেছি, দরজা খোল। বিরক্ত আবরার ছেড়ে দেয় আদ্রিতার ওষ্ঠ। মেয়েটা যেন হাঁফ ছেড়ে বাঁচল। হাঁ করে জোরে জোরে শ্বাস টানতে থাকে। আবরার সিয়ামকে উদ্দেশ্য করে বলে, ডোন্ট ডিস্টার্ব সিয়াম, আই এম বিজি নাও। সিয়াম কি বুঝলো কে জানে, তবে কবিতার সুরে বলে, আব্বা আমার বড্ড ব্যস্ত, খেলছে ফিরিতের হাডুডু। ও আমার প্রিয়তমা ইশারা, চলো আমরাও খেলি লুডু। চলে যায় সিয়াম। আবরার ফোঁস করে শ্বাস টেনে আদ্রিতার মুখপানে তাকায়। নিচে ঠোঁটের বাঁ পাশে কিছুটা অংশ কেটে গেছে, সেখান থেকে রক্ত গড়াচ্ছে। হাতের বুড়ো আঙুল দিয়ে রক্ত মুছে দেয় আবরার। তারপর আবার চুমু খাওয়ার উদ্দেশ্যে এগোতে নিলে আদ্রিতা ভয়ানক স্বরে বলে ওঠে, না প্লিজ। আবরার ভ্রু কুঁচকে আদ্রিতাকে নিচে নামায়, দুই হাতে কোমর জড়িয়ে ধরে বলে, কি না? আদ্রিতা শুকনো ঢোক গিলে রিনরিনিয়ে বলে, চুমু আন না, কারণ ব্যথা পায়। সো হোয়াট? আদ্রিতা কপাল কুঁচকে তাকায় আবরারের মুখপানে। আবরার তাকে কোলে তুলে নিয়ে বলে, লাভস মানেই পেন। বরের আদরে একটু ব্যথা লাগে, সহ্য করে নিতে হয় পাখি। বলতে বলতে আদ্রিতাকে বিছানায় ফেলে দেয় ঠাস করে। আপনি এমন কেন? এমনই আমি, সব মেনে নেব, কিন্তু রোম্যান্সের সময় ঢং মানব না। মুভি দেখতে দিয়েছিলাম না, দেখেছিলে? শিখেছ ওরা কিভাবে কোঅপারেট করে? আদ্রিতা জবাব দেয় না। আবরার বুঝে যায় বেয়াদবটা মুভি দেখেনি। তাই সে টি টেবিলের ওপরে থাকা ল্যাপটপখানা বিছানায় আনে। দুই আঙুলে কিবোর্ড চেপে 50 শেড অফ গ্রে মুভিখানা প্লে করে। আদ্রিতা চলে যাবে বলে উঠে বসে। সঙ্গে সঙ্গে আবরার ধমক দিয়ে বলে, এক পা নড়লে সারা রাত। ব্যাস, শুকনো ঢোক গিলে চুপচাপ বসে থাকে আদ্রিতা। মনে মনে হাজারখানা বকা দিতে থাকে বেয়াদব লোকটাকে। আরজি নিয়ে আবরারের কক্ষে উপস্থিত হয়েছে তার 4 বন্ধু। গভীর মনোযোগ দিয়ে ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে থাকা আবরার বন্ধুদের দেখে ল্যাপটপ শাটার বন্ধ করে। দুই ভুরু আড়াআড়িভাবে কুঁচকে গভীর স্বরে বলে ওঠে, কি চাই? আমান গোমড়া মুখে আবরারের পাশ ঘেঁষে বসে। সিয়াম, আহাদ, ইভান আবরারের পায়ের কাছে ফ্লোরে বসে পড়ে। মুখ খুলে সিয়াম কবিতার ভঙ্গিমায় বলে ওঠে, বয়স গেছে 30 ছাড়িয়ে, যৌবন উঠেছে জেগে, মন থাকতে চায় না একলা ঘরে, একটা বউ লাগবে আমানের। আমান অনবরত মাথা নেড়ে সম্মতি প্রকাশ করে, মানে তার বউ লাগবে। সিয়াম ফোঁস করে শ্বাস টেনে বলে, যদিও আমি জানি ওর বউ বেশি দিন টিকবে না। আরে ভাই, মেয়ে মানুষ হচ্ছে পুরুষের দেহ পাগল, তাদের টাকা পয়সা দিয়ে ভরিয়ে রাখলেও থাকতে চায় না শুধু। কিন্তু আমানের মেশিন তো দুর্বল। চলতে চলতে হঠাৎ থেমে যায়। আমান দাঁতে দাঁত চেপে বলে, হ্যাঁ, ওই দিন তুই আসছিলি আমার কাছে, তারপর মেশিনের পাওয়ার দেখিয়ে দিয়েছিলাম। সিয়াম নাক মুখ কুঁচকে বলে, ছি শালা, তোর কথায় ইঁদুর মরা গন্ধ আসছে, চুপ থাক। আহাদ বলে ওঠে, তোরা একটু চুপ থাক, আমানকে বলতে দে। আবরার পুনরায় ল্যাপটপের শাটার অন করে। তার বোঝা হয়ে গেছে বাঁদরের দল ফালতু কথা বলে সময় নষ্ট করতে আসছে শুধু। আবরারকে কাজে মনোযোগী হতে দেখে সিয়াম আবার বলে ওঠে, আমান একটা মেয়ে আছে, দেখতে সুন্দরী, তিরিং বিরিং করে হাঁটে, ডগরা ডগরা চোখ, আবার বিজনেস ওমেন, বিয়ে করবি? আমান উত্তেজিত হয়ে বলে, কস কি মামা, নাম কি মেয়ের? শারমিন শিলা। মাশাল্লাহ মাশাল্লাহ, নাম তো সুন্দর, দেখতে সুন্দর, সব দিক থেকে পারফেক্ট। ভালো গাইতে পারে, ধিটাং ধিটাং নাচতে পারে, কবিতা বলতে পারে, ঠিকঠাক করতে পারে, আবার তার পার্লারও আছে, ভালো সাজাতেও পারে, বগল থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত সবটা ফেসিয়াল করতে পারে। ভাই, আহাদ এবং ইভান
গালে হাত দিয়ে সিয়ামের কথা শুনছে। আবরারও মনোযোগ দেয়। আমানের ঠোঁটের কোণে চওড়া হাসি ফুটিয়ে বলে ওঠে, এত ভালো মেয়ে কি আমার বিয়ে করবে? কোন দেশে থাকে সে? আলবাত বিয়ে করবে। আমার বন্ধু কি কম সুন্দর নাকি? খালি পাখিটা একটু ছোট। তাছাড়া একেবারে হ্যান্ডসাম। কুদরতি তেল মাখিয়ে পাখিও বড় করে দেবনি। প্রশংসা শুনে আমান একটু লজ্জা পেল। দাড়িতে হাত বুলিয়ে বলল, যাহ, কি যে বলিস। আহাদ বলে ওঠে, বাই এনি চান্স তুই কি ক্রিম আপার কথা বলছিস? হ্যাঁ। আহাদ দিন দিন বুদ্ধিমান হয়ে যাচ্ছে। যা ভাই, তুমি তাড়াতাড়ি বিয়ে করায় দেবনি? আমান বলে, শালা শয়তান, আর কোনো মেয়ে পেলি না? ওই বুড়ো আর। বাকিটা শেষ করার আগে আবরার হেসে ওঠে। এক হাত চোখের উপর রেখে শব্দ করে হাসতে থাকে। চার বন্ধু হাঁ করে আবরারের মুখপানে তাকিয়ে থাকে। কি সুন্দর দেখায় তাকে হাসলে। একেবারে কলিজা ঠান্ডা হয়ে যায়। আমানের ভীষণ রাগ হচ্ছিল, কিন্তু আবরারের হাসি দেখে সব রাগ গলে পানি হয়ে যায়। দুই হাত বাড়িয়ে জাপটে জড়িয়ে ধরে আবরারকে। সিয়ামও নিজের জায়গা ছেড়ে এসে জড়িয়ে ধরে। আহাদ এবং ইভানও যায়। পাঁচ বন্ধু কতক্ষণ জড়িয়েছিল জানা নেই। তবে যখন ইশারা চায়ের ট্রে নিয়ে কক্ষে প্রবেশ করে তখনই তারা আলাদা হয়ে যায়। আবারও নিজেদের জায়গায় এসে বসে। ইশারা হেসে এগিয়ে আসে, চা এনেছি সবার জন্য, আর ভাইয়ার জন্য এনেছি ব্ল্যাক কফি। ইশারা সবার আগে আবরারের দিকে কফির মগটা এগিয়ে দেয়। আবরার সেটা হাতে নিতে বলে, একটা কাজ করতে পারবে ইশারা? অবশ্যই পারবো, আপনি শুধু একবার বলুন। টিশা নামের একটা মেয়েকে আমান পছন্দ করে। ওই মেয়েটার বাড়িতে যেতে হবে তোমায়। আমান সাথে সাথে বলে ওঠে, আমি ওই কালনাগিনীকে বিয়ে করতে চাই না। নতুন মেয়ে খোঁজ আমার জন্য। আবরার কফির মগে চুমুক দিতে দিতে বলে, ওই মেয়েকেই তোকে বিয়ে করতে হবে। ইশারা তিশাদের বাসার সামনে এসে দাঁড়িয়ে আছে। ভেতরে ঢোকার সাহস হচ্ছে না তার। যদিও তাকে এখনও তিশাদের পরিবারের কেউই দেখেনি, তিশাও দেখেনি, চিনতে পারবেন না। কনফিডেন্সের সাথে ভেতরে ঢুকে যাওয়া উচিত তার, কিন্তু তবুও ভয় করছে। বাই এনি চান্স কোনোভাবে ধরা পড়ে গেলে রক্ষা থাকবে না। কি যে করবে তার সাথে আল্লাহই জানে। জানেও মেরে দিতে পারে। সিয়াম, আমান, আহাদ, ইভান খানিকটা দূরে বিশাল ঝাউ গাছের পেছনে লুকিয়ে আছে। মূলত তারা চারজন ইশারাকে প্রোটেক্ট করতে এসেছে। কোনোভাবে যদি ধরা পড়ে যায় তাহলে তারা ইশারাকে নিয়ে পালাবে। বন্দুক, চাকু সহ সব ধরনের অস্ত্র এনেছে সাথে। সিয়াম বড়ই চিন্তিত। 10টা না, 5টা না, একটা মাত্র বউ তার, তাও আবার একবার মাত্র বাসর হয়েছে। আহারে, অকালে বউ হারালে আর বউ কি পাবে সে? একটা জীবন বউহীনা কেটে যাবে। আর কোনো দিনও চুমুর স্বাদ গ্রহণ করতে পারবে না। মেশিনের পাওয়ার দেখাতে পারবে না। এই সব ভাবতেই কান্না পায় সিয়ামের। সে নাক টেনে বলে ওঠে, ভাই, আব্বা আমার বউটাকেই পেল। বিশ্বাস কর, টনির টুনটুনির পাওয়ার ফুল হয়ে গেলেও মানতে পারবো, কিন্তু আমার বউয়ের কিছু হলে তারাই তারাই আগুন জ্বালিয়ে দেব। তোরা লিখে রাখ। আমান বড়ই সরল গলায় বলে, পয়েন্ট 1, তুই তারার কাছে যাবি কিভাবে? পয়েন্ট 2, দেশলাই পাবি কোথায়? পয়েন্ট নাম্বার 3, এতগুলো তারা জ্বালাতে কত কেরোসিন লাগবে? এত কেরোসিনই বা পাবি কোথায়? বিরক্ত সিয়াম চোখ মুখ কুঁচকে ফেলে। আহাদ বলে ওঠে, পাপির দল, তোদের জন্য ভাবি ধরা খেয়ে যাবে, মুখ বন্ধ রাখ। সিয়াম বলে, ভাই, আমার মুখ বন্ধ হতে চাই না। কি করা যায় বলতো? ট্রেনের মতো দুঃখগুলো মুখ ফুটে বেরিয়ে আসে। তখনই ইভান বায়ু ত্যাগ করে। বিকট শব্দে সে বায়ুতে গন্ধের পরিমাণও ঢের বেশি। মনে হচ্ছে বায়ুর সঙ্গে পটিও বেরিয়ে গেছে। সকলেই নাক মুখ বন্ধ করে ফেলে। আমার নিজের শার্ট খুলে বাতাস নেয় মুখের কাছে, যাতে হাওয়ার দুর্গন্ধ দূরে চলে যায়। সিয়াম বলে, ভাই, তোর প্যান্ট মাখিয়ে গেছে না? কয়দিন যাবৎ পেট পরিষ্কার করিস না বলতো? সরল ইভান কেবল হেসে বলে, তোদের মুখ বন্ধ করার জন্য হালকা করে বায়ু বের করতে চেয়েছিলাম, কিন্তু শালা বায়ু বেইমানি করে পুরোটাই বেরিয়ে গেছে। আমার কি দোষ বল? আহাদ ইভান এর পেছনে ছিল
গোটা গন্ধটা সে অনুভব করেছে এবং শেষ মুহূর্তে চোখ মুখ উল্টে পড়ে যায়। টান টান হয়ে শুয়ে পড়ে ঘাসের ওপর। নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছে। জীবনে অনেক কিছু দেখেছে, অনেক গন্ধ হজম করেছে, কিন্তু ইভানের বায়ুর গন্ধ সে হজম করে নিতে পারে না। সেন্সলেস হয়ে যায়। আমান সিয়াম দুজন একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে, তারপর তাকায় ইভানের পানে, যেন এক্ষুনি তাকে চিবিয়ে খাবে। ইভান একবার নিজের প্যান্ট চেক করে, আসলেই কি মাখিয়ে ফেললো? এত দুর্গন্ধ কেন? ভাই, তোরা আমায় বকিস না। আমি যদি জানতাম আমার পাদের গন্ধে আহাদ জ্ঞান হারাবে, তাহলে আমি পাদ দিতাম না। যেভাবেই হোক পাদ আটকে বসে থাকতাম। সিয়াম ঠাস করে একটা থাপ্পড় মারে ইভানের মাথায়। শালা গরু মরা খেয়েছিস? মারিস না ভাই, আমি আর জীবনেও পাদ দিব না, ভাবির কসম। তোরা শান্ত হ। আমান বলে, যে গন্ধ খাইয়েছিস তাতে শান্ত হতে পারছি না। শালা প্রতিদিন 3 বার করে টয়লেট করবি। সিয়াম, ওকে রুটিন বানিয়ে দিস তো। কিন্তু আমি তো এমনিতেই 4 বার করি। আর কিছু বলার ভাষা খুঁজে পায় না ওরা। আহাদ নড়েচড়ে পিটপিট করে চোখ খোলে। মাথার উপরে নীল আকাশ দেখতে পায়। সেই ভয়ঙ্কর দুর্গন্ধের সন্ধানে নাক টানে, কিন্তু না, নেই। পরিবেশ স্বাভাবিক। মনে মনে খুশি হলো যেন। ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বলে ওঠে, ভাই, আমি বেঁচে আছি নাকি মরে গেছি? সিয়াম টেনে বসায় আহাদকে, বলে, বেঁচে আছিস ভাই রে। ভাই, গন্ধে মনে হচ্ছিল জানটাই বেরিয়ে যাবে। পাদের গন্ধে জ্ঞান হারালে বিয়ে করবি কেমনে? কেন ভাই, বউয়ের পাদের গন্ধ কি ইভানের পাদের মতো হয় নাকি? হলে মাপ চাই, জীবনেও বিয়ে করব না। সিয়াম প্রতিবাদের স্বরে কিছু বলতে চাইছিল, তখনই আমান বলে, ইশারা ভেতরে ঢুকে পড়েছে। তোরা তোদের শোরগোল বন্ধ কর, ওর দিকে মনোযোগ দে। দেখ মেয়েটা সব ঠিকঠাক ম্যানেজ করতে পারে কিনা। সবাই আবার ঝাউ গাছের আড়ালে যায়। সিয়াম দূরবীক্ষণ যন্ত্র তাক করায়। বউটাকে নজরে নজরে রাখতে হবে। তোদের বলে রাখলাম, আমার বউয়ের কিছু হলে টনি টুনটুনি আস্ত থাকবে না। এবার গোড়া থেকে কাটবো। কাটিস শালা, আগে দেখ কি হয়। চিন্তিত আদ্রিতা এদিক ওদিক পায়চারি করছে। ছোট আহিল বিছানায় ফোন নিয়ে খেলছে, আর আবরার ল্যাপটপে কিছু করছে। আদ্রিতার বিরক্ত লাগে। একটা মানুষ 5টা মানুষকে বিপদের মধ্যে ফেলে এমন রিল্যাক্স কিভাবে থাকতে পারে? এর মধ্যে কি মন নেই? চিন্তা নামক শব্দটা কি তাকে ছেড়ে পালিয়েছে? নির্দয় পাষাণ হার্টলেস মানুষ একটা। আবরারকে যখন মনে মনে গালি দিচ্ছিল আদ্রিতা, তখনই তার ফোন বেজে ওঠে। আহিল এর হাতে ছিল ফোন। আদ্রিতা সেটা হাতে নেয়। স্ক্রিনে বাংলাদেশি একটা নাম্বার দেখাচ্ছে। আবরার আর চোখে এক পলক তাকায় তার দিকে। আদ্রিতা ভেংচি কেটে কল রিসিভ করে। হ্যালো আদ্রিতা। আদ্রিতা সঙ্গে সঙ্গে ফোনখানা বিছানায় ফেলে দেয়। আবরারের মুখপানে তাকিয়ে বলে, আসিফ আদনান কল করেছে, জানলে আমি জীবনেও রিসিভ করতাম না। আবরার বাঁকা হাসে। আহিলকে ডিঙিয়ে ফোনখানা হাতে নেয়। তারপর কানে ঠেকিয়ে শান্ত স্বরে বলে, বলো আসিফ। আমার বোন আপনার কাছে? হ্যাঁ, সে সিয়ামকে ভালোবাসে, তার সঙ্গে থাকতে চায়। আমাদের একবারও জানানো যেত না? নিজের বোনকে কল করে জিজ্ঞেস করো, আমি নাম্বার হোয়াটসঅ্যাপ করছি। আর আমার বউয়ের ফোনে নেক্সট টাইম কল করবে না, ওকে? আসিফ বোধহয় কিছু বলতে চাইছিল, কিন্তু সেটা শোনায় সময় নেই আবরারের। সে কল কাটে এবং তখনই ডাকে অহনাকে। অহনা, তোর বেবি নিয়ে যা, কান্না করছে। আদ্রিতা অবাক হয়ে জিজ্ঞেস করে, কখন কাঁদলো ও? শান্ত বাচ্চাদের মতো তো খেলা করছে। অহনা চলে আসে। মাকে দেখে সত্যি কেঁদে ওঠে বাচ্চাটা। আবরার চোখের ইশারায় আদ্রিতাকে দেখায়, বলছে, দেখো কাঁদছে। অহনা ছেলেকে কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। আবরার ল্যাপটপে মনোযোগ দিয়ে বলে, পাখি, ডোর লক করে আসো, একটা জিনিস দেখাবো। এমনিতে দেখানো যাবে না? আবরাব জবাব দেয়, না। আদ্রিতা গিয়ে দরজা বন্ধ করে আসে। লাইটও অফ করে দাও। আদ্রিতা ভ্রু কুচকে লাইটও অফ করে আবরারের পাশে এসে বসে। বলে, দেখান কি দেখাবেন? আবরার আওয়ার ফল্ট মুভির একটা দৃশ্য প্লে করে ল্যাপটপে। আদ্রিতা চোখ মুখ খিচে বন্ধ করে।
ছি বলে ওঠে। আবরার যেন শুনল না। সে আদ্রিতার কোমর জড়িয়ে ধরে বলে, লেটস ট্রাই। আদ্রিতা শুকনো ঢোক গিলে বলে, টেনশন হচ্ছে না আপনার? তোমার হচ্ছে তো? হ্যাঁ, খুব টেনশন হচ্ছে। ইশারা কি ঠিকঠাক কাজ করতে পারলো? ওকে, তোমার টেনশন কমিয়ে দিচ্ছি। ট্রাস্ট মি, সব ভুলে যাবে। না প্লিজ, ডিস্টার্ব করলে বাংলাদেশে ছুঁড়ে ফেলে আসবো, আর জীবনেও আনবো না। ব্যাস, আর কোনো কথা বলার সাহস হয় না আদ্রিতার। বেপরোয়া আবরার ব্যস্ত ভঙ্গিমা প্রয়াসী শাড়ি খুলতে উদ্ধত হয়। চুমুতে ভরিয়ে দিয়ে থাকে গোটা মুখশ্রী। ইশারা টনির বাড়িতে ঢুকে পড়ে। বাড়ির মেন দরজা খোলা ছিল বলে খুব বেশি কষ্ট করতে হয় না। ড্রয়িং রুমে টনি এবং তার স্ত্রী বসেছিল। ইশারা কিভাবে ঢুকতে দেখে বলে ওঠে, এই মেয়ে, কে তুমি? এভাবে বাড়ির ভেতর ঢুকে পড়লে কেন? ইশারা শুকনো ঢোক গিলে মনে মনে আল্লাহ আল্লাহ করতে করতে সামনে এগোয়। ঠোঁটের কোণে চওড়া হাসি ঝুলিয়ে বলে ওঠে, আমি ইশারা ম্যামের সাথে দেখা করতে এসেছি। তার সাথে ইম্পর্টেন্ট কথা আছে। টনির বউ বলে ওঠে, হ্যাঁ সেটা বুঝলাম, কিন্তু তুমি কে? আগে পরিচয় দাও। ইশারা এগিয়ে এসে অনুমতি ছাড়াই টনির পাশে বসে পড়ে। তারপর গলগল করে বলতে শুরু করে, আমি আবরার তাসনিনের অফিসে আগে জব করতাম। ভীষণ খারাপ মানুষ তিনি। বিনা নোটিশে আমাকে কোম্পানি থেকে বের করে দিয়েছিল। তার উপর আমার অনেক রাগ জমে আছে, প্রতিশোধ নিতে চাই আমি। আর একটা মাত্র তিশা ম্যামই আমায় হেল্প করতে পারে। তিশা নিজের রুম থেকে বেরিয়ে আসে। আসলে সে ইশারার কথাগুলো শুনতে পেয়েছে। এমন কাউকেই তো সে খুঁজছিল। এতদিন নিজেকে নিঃসঙ্গ মনে হয়েছে। তাকে হেল্প করার মতো কেউ নেই, এমন একটা মনোভাবই তৈরি হয়েছিল। তবে এই মুহূর্তে আশার আলো দেখতে পাচ্ছে। কেউ তো একজন আছে যে তাকে সব কিছুতে হেল্প করবে। তিশাকে দেখে ইশারা দাঁড়িয়ে পড়ে। এক গাল হেসে দৌড়ে তিশার সামনে যায়। ম্যাম, আমি আপনাকে চিনি। ওই যে সেদিন আমান ভাইয়ের সঙ্গে ঝগড়া করলেন না, আপনাদের পেছনেই ছিলাম আমি। সব কথা শুনেছি। আমি আপনাকে হেল্প করতে চাই। আবরার তাসনিনের পতন দেখতে চাই। প্লিজ ম্যাম, আপনি আমাকে আপনার সাথে নিন। তিশা ইশারার পা থেকে মাথা পর্যন্ত এক পলক দেখে নেয়। তারপর বলে, চলো বাইরে গিয়ে কথা বলে। সিয়াম, আমান, আহাদ এবং ইভান ইশারার বলা সব কথাগুলো শুনতে পেয়েছে। ফোনে কানেক্টেড রয়েছে তারা। আমান বলে ওঠে, ভাই, সব তো প্ল্যান মতো এগোচ্ছে। এমন চলতে থাকলে এই ডাইনিকেই তো আমার বিয়ে করতে হবে। কি হবে আমার? জীবনটা বরবাদ। সিয়াম আমানকে সান্ত্বনা দেওয়ার ভঙ্গিমায় কবিতা আবৃত্তি করে। ভয় কেন পাও প্রাণবন্ধু? সঙ্গে আছি তোমার। বাসর ঘরে মেশিন কাজ না করলে বড় দুঃখ হবে আমার। তাই তো আমি কুদরতি তেল কিনবো তাড়াতাড়ি। তোমার মেশিন ভালো হবে, কথা দিতে পারি। আহাদ ইভান হাততালি দেয়, বা বা দিয়ে বলে, বন্ধু, তুই একজন সত্যিকারের কবি। তোর কবিতায় রয়েছে সাহিত্যের বিশাল বিশাল শব্দ। এক্সট্রিম লেভেলের প্রতিভা তোর। এই যুগে সাহিত্যের কদর থাকলে বাংলাদেশ সরকার কিডনি বিক্রি করে হলেও তোকে নোবেল দিত। সিয়াম নিজের চুলগুলো ঠিকঠাক করে, যেন এখনই তার জন্য নোবেল নিয়ে কেউ এগিয়ে আসছে। এই সব দেখে গা পিত্তি জ্বলে ওঠে আমানের। সে মুখ বাঁকিয়ে বলে, জুতো দিয়ে নোবেল বানানো হতো, ও সেটাই ডিজার্ভ করে। সিয়াম ঘোর প্রতিবাদের সুরে কিছু বলতে চায়। তাকে থামিয়ে আমান বলে, ভাই, একটু গভীরে চিন্তা কর। ধর, এই ডাইনিকে আমি বিয়ে করলাম, বাসরও হলো, তারপর আমি ঘুমিয়ে গেলাম। সকালে উঠে যদি দেখি আমার মেশিন নেই, শালি কেটে বিক্রি করে দিয়েছে, তখন কি হবে আমার? আহাদ আহাদ সিয়াম এবং ইভান উচ্চস্বরে হেসে ওঠে। তখনই দেখা যায় ইশারা এবং তিশা বাইরে আসছে। ওরা হাসি থামিয়ে সোজা হয়ে বসে। ঝড় এই দিকেই দৌড়ে আসছে, যখন তখন মাথার উপর দিয়ে বয়ে যাবে। চুল দুটো একটা থাকলেও থাকতে পারে, আবার নাও থাকতে পারে। অদ্ভুত এক আবরার তাসনিনকে চেনে আদ্রিতা। এই পাষাণ পুরুষের কোমল মিষ্টি সুমধুর কণ্ঠস্বর শুনেছে সে। বিশাল দেহের উলঙ্গ দেহখানাও দেখানো অন্যরকম দেখাই থাকে। তাদের একান্ত
মুহূর্তের দৃশ্য অন্যরকম। আবরারের ফিসফিস করে বলা কথাগুলো একটি বেশি আদুরে শোনায়। আবরার বেপরোয়া ভঙ্গিমায় অশ্লীল কথাগুলো অন্যরকম শোনায়। গোটা দুনিয়া তাকে চেনে, কিন্তু আদ্রিতা যে রূপে চেনে সেই রূপে কেউ চেনে না, কেউ কখনো জানতেও পারবে না। আবরারেরও দুর্বল, সেও ভয় পায়। অন্তরঙ্গ মুহূর্তে হাজারবার জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? এই মুহূর্তে আবরারের উন্মুক্ত বুকে মাথা রেখে শুয়ে আছে আদ্রিতা। মানুষটা রেগে গেছে, মূলত তার রাগ কমানোর জন্য এইভাবে লেপ্টে থাকা। তার রেগে যাওয়ার কারণ হচ্ছে গভীর আলিঙ্গন এবং মিষ্টি যন্ত্রণার মাঝে নরম আদ্রিতা সহ্য করতে না পেরে ছেড়ে দিতে বলে। প্রথমবার আবরার রিয়াক্ট করে না, দ্বিতীয়বারও কিছু বলে না, কিন্তু তৃতীয়বার বলতেই ছেড়ে দেয় আদ্রিতাকে। খুলে ফেলা শাড়ি আদ্রিতার গায়ে ছুঁড়ে মারে, নিজেও গায়ের শার্ট জড়িয়ে নেয়। তারপর কানে হেডফোন গুঁজে বসে পড়ে ল্যাপটপ নিয়ে। আদ্রিতা মূলত অসহায় নয়নে কিছু মুহূর্ত তাকিয়ে থাকে আবরারের মুখপানে। তারপর শাড়ি দ্বারা কোনো রকমে নিজেকে গুছিয়ে আবরারের পাশে বসে, তার পিঠে মাথা রেখে আদুরে স্বরে বলে, আমি তো ওই সরি, ভুল হয়ে গেছে, আপনি রাগ করিয়েন না প্লিজ। আবরার ব্যস্ত ভঙ্গিমায় ল্যাপটপের কিবোর্ডে 2 আঙ্গুল দ্বারা টাইপ করতে করতে জবাব দেয়, রাগ করিনি, কাজ করব, ডিস্টার্ব করিও না। আদ্রিতা উকি মেরে আবরারের মুখখানা দেখে নেয়, রাগে লাল হয়ে আছে, তবুও বলছে রাগ করেনি। আসলেই ব্যাটা মানুষ ন্যাকামিতে সেরা। আড়ালে মুখ বাঁকায় আদ্রিতা, তারপর বলে, আপনি যা বলবেন আমি তাই করব, না মানে আর ডিস্টার্ব করব না, আপনি শুরু করুন। আবরার 2 ভ্রু আড়াআড়িভাবে কুঁচকে বলে, কি শুরু করব? আদ্রিতা কি জবাব দেবে বুঝতে পারে না। বেড়া বুঝতে পারছে না নাকি কি শুরু করবে? যাও গিয়ে দেখো আম্মু অহনা আহিল কি করছে, আমাকে কাজ করতে দাও। আদ্রিতা আবরারের সামনে থেকে ল্যাপটপ সরিয়ে ফেলে, তাকে ধাক্কা দিয়ে শুইয়ে দিয়ে শার্টের বোতাম খুলে ফেলে। তারপর উন্মুক্ত বুকে মাথা রেখে নিজেও শুয়ে পড়ে। কি হচ্ছে এসব আদ্রিতা? কাজ করছি না আমি? আদ্রিতা নাক ফুলিয়ে বলে। আদ্রিতা কেন বললেন? পাখি বলুন। মুড নেই, ছাড়বো না যতক্ষণ না পাখি বলবেন, ছাড়াছাড়ি নেই। একটু আদর করতে গেলেই মরে যাচ্ছ এমন বিহেভ করো, যেন আমি খেয়ে ফেলছি তোমায়। এখন আবার ঢং করছো কেন? আদ্রিতা ঠোঁট বাঁকিয়ে বলে, আর ঢং করব না, প্লিজ রাগ করামান। আবরার জবাব দেয় না। আদ্রিতা মাথা তুলে তাকায় জানাবের গোমড়া মুখপানে, তারপর চট করে চুমু খেয়ে নেয় গোলাপি অধরে। একটা চুমু দিতে গিয়ে যেন ফেঁসে গেল আদ্রিতা। আরও খেতে ইচ্ছে করছে, কি আর করার, আরও 4-5টা খেয়ে ফেলে। তারপর যখনই সরে আসতে যাবে আবরা তাকে বিছানায় শুয়ে উপরে উঠে পড়ে। শুরুটা তুমি করলে, শেষটা তবে আমিই করি। অসহায় আদ্রিতা আর কি বলবে? সম্মতি জানানো ছাড়া উপায় আছে? একবার ভালোবাসি পাখি বলে ফেলুন, তারপর যা খুশি তাই করুন। আজকে ভালোবাসি বলে নয়, বেশে দেখাবো। এমন ভালোবাসবো যাতে বলতে বাধ্য হবে আবরার তাসনিন আমাকে অসম্ভব ভালোবাসে। চলবে।